এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উন। আতঙ্কে ঘুম হারাম ট্রাম্প ও নেতানিয়াহুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটো ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। এদিকে আরও একটি খুশির সংবাদ, যুদ্ধে 500-এর বেশি মার্কিন সেনা নিহত, লারিজানি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া আমি মনে করি ইরানের উচিত প্রত্যেকটা আরব রাষ্ট্রের যে শেখদের বাড়িগুলো আছে না, ওইখানে একটা একটা করে আসলে কদর পাঠিয়ে দেওয়া দরকার, বুঝছেন তো? যে মোটাটা এদের শিক্ষা দেওয়া দরকার। আজকের দিনে সৌদি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কাতার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তো ইরান কি করবে? বাহরাইন শত্রুদের ঘাঁটি তৈরি করে দিয়া ইরানকে ডিস্টার্ব করতেছে, তো ইরান কি করবে? থাইমা থাকবে? এদিকে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ছেড়ে হোটেলে লুকিয়েছে মার্কিন সেনারা, কলার ধরে বের করার অঙ্গীকার আইআরজিসির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এলাম, দেখলাম, জয় করলাম। রোমান সেনাপতি ও সম্রাট জুলিয়াস সিজার হতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সমস্যা হলো ইরান হারেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাতে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে, যেন সাপের লেজে পা দিয়ে ছোবল খাচ্ছেন। আজকের এক্সপ্লেইনারে আমরা জানবো ইরান যুদ্ধের আসল কৌশল, সহজ জয়ের ভুল হিসাব, আর কেন এই যুদ্ধ শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। এদিকে কুয়েত, বাহরাইন ও আমিরাতের 20 মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার দলে দলে পালাচ্ছে মার্কিন সেনারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 10 দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু অস্ত্রের মজুদ। মার্কিন সমর বিশ্লেষকদের বরাতে উঠে এসেছে এমন তথ্য। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর ভান্ডারে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ইরানের কম দামি মিসাইল ঠেকাতে এগুলো ব্যবহার হলে দ্রুতই ফুরিয়ে যাবে অস্ত্রের মজুদ। এদিকে আরও একটি খুশির সংবাদ, যুদ্ধে 500-এর বেশি মার্কিন সেনা নিহত, লারিজানি। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, চলমান যুদ্ধে গত কয়েকদিনে 500-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি এ সংঘাতকে ইরানের বিরুদ্ধে অন্যায্য যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। খবর আনাদলু এজেন্সির। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ভাড়ামোপূর্ণ আচরণে প্রভাবিত হয়ে আমেরিকান জনগণকে এই যুদ্ধে জড়িয়েছেন। তিনি লেখেন, মাত্র কয়েকদিনে 500-এর বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর ট্রাম্পকে হিসাব কষতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে নাকি ইসরায়েল? লারিজানি আরও সতর্ক করে বলেন, এই কাহিনী এখানেই শেষ নয়। তিনি ইঙ্গিত দেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার কঠিন মূল্য দিতে হবে। গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এ যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় তেহরানের কেন্দ্রস্থলে নিজ বাসভবনে খামেনি নিহত হন বলে ইরান জানায়। তার পরিবারের কয়েকজন সদস্য হামলায় প্রাণ হারান। ইরান সরকারের হিসেব অনুযায়ী 4 দিনের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় 1050 জন ইরানি নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে 165 জন স্কুল শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি নেতৃত্ব খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেন, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাবও নাকচ করে দেন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। এই যুদ্ধে জার্মানি, ফ্রান্স, ইতালি সহ পশ্চিমা বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেও ইরানের পাশে দাঁড়ায়নি কোনো মুসলিম দেশই। ইরান তার মিসাইলের আঘাতে এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। এক ইরানকে মোকাবেলা করতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে পড়েছে। ঠিক তখনই ইরানের পক্ষ নিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দখলদার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল ইরানে হামলা করার পর কোনো মুসলিম দেশ প্রতিক্রিয়া না দেখালেও তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার শত্রু দেশ ইরানের সাথে অনেক আগে থেকেই ভালো সম্পর্ক আছে কিম জং উনের। আর ইরানের ওপর হঠাৎ ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ বিমান হামলা মোটেই সহজভাবে নেয়নি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। ইরানের দখলদার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের হামলা করার পর সবার আগে কিম জং উনই এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন যে ইরানে এটি তাদের মোটেই সামরিক হামলা নয়, বরং তা অবৈধ আগ্রাসন। আমেরিকা ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথাই গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকে। তবে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন কিম জং উন।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়ে নতুন একটি ডিস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে সেই ক্ষেপণাস্ত্র নিয়ে কিম জং উন জানিয়েছে, পানির নিচে এবং পানির উপর থেকে সমান্তরালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনীর আছে এবং আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতিমধ্যেই অনেক দূর অগ্রসর হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কী বার্তা দিচ্ছে কিম জং উন? কিমের এই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইতিমধ্যে মাথা ব্যথা বাড়িয়েছে আমেরিকা, ইসরায়েল ও তার বন্ধু দেশগুলোর। কারণ নিজের দেশ ও বন্ধুদের ছাড়া কাউকে তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বিশেষ করে আমেরিকা, ইসরায়েলকে তো পাত্তাই দেন না তিনি। তবে কি এবার ইরানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে চান পারমাণবিক শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিম জং উন? সেটি সময় বলে দেবেই। এদিকে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ছেড়ে হোটেলে লুকিয়েছে মার্কিন সেনারা। কলার ধরে বের করার অঙ্গীকার IRGCর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর 19তম ধাপের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে তারা ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে শক্তিশালী খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, 1 টন ওজনের ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র বহনকারী এই ক্ষেপণাস্ত্রগুলো মধ্য তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ওই বিমানবন্দরে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর 27তম স্কোয়াড্রন ঘাঁটিতে আঘাত হানার উদ্দেশ্যে ছোড়া হয়। বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানটি ভোরের আলো ফোটার আগে ইয়া হাসান ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে শুরু করা হয়। IRGC আরও দাবি করেছে যে কৌশলগত এই ক্ষেপণাস্ত্রগুলোর সাথে আত্মঘাতী ড্রোনও ছিল, যেগুলো অধিকৃত অঞ্চলের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর সফলভাবে অতিক্রম করে হামলা চালিয়েছে, যা আক্রমণকারীদের জন্য প্রকৃত নরক তৈরি করেছে। পৃথক এক বিবৃতিতে IRGC জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর 18তম ধাপের অভিযানে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। IRGCর এই বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে নজিরভিন্ন সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, এই বহুমুখী এবং যুগপথ আক্রমণ যুদ্ধের প্রচলিত নিয়ম বদলে দিয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনের সামরিক হিসাব নিকাশের ঊর্ধ্বে। বিবৃতিটি শেষ করা হয়েছে একটি কড়া সতর্কবার্তার মাধ্যমে। এতে বলা হয়, আঞ্চলিক ঘাঁটি ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশগুলোর হোটেলে মার্কিন সেনাদের কাপুরুষোচিত অবস্থান এবং পারস্য উপসাগরে বেসামরিক অবকাঠামো ব্যবহার করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড IRGCর ওরেন্দা নজরদারি এড়াতে পারেনি। IRGCর বাহসী যোদ্ধারা এখন প্রতিটি আক্রমণকারী মার্কিন সেনাকে খুঁজে বের করার অপেক্ষায় আছে। তাদের কলার চেপে না ধরা পর্যন্ত এই যোদ্ধারা বিশ্রাম নেবে না, পালানোর কোনো পথ থাকবে না। এদিকে কুয়েত, বাহরাইন ও আমিরাতের 20 মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার দলে দলে পালাচ্ছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে রণদামামা আরও প্রকট হয়ে উঠেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে যে তারা কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে IRGC জানায়, তাদের এই সুপরিকল্পিত অভিযানে মার্কিন সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এই 3 দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ও স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে লক্ষ্য করে এই ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই শহরে থাকা বার্তা সংস্থা AFPর একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। গত শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর পর থেকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে। উল্লেখ্য যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটিগুলো এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের হামলা ওয়াশিংটনের জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় হতে পারে, তবে পেন্টাগন বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটো ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। ইরান নানাভাবে হামলা চালাচ্ছে এবং তাদের হামলায় রীতিমতো দিশাহারা। একটা তারা শাহেদ ড্রোন ব্যবহার করছে, যেটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, একেবারে আত্মারা খাঁচা ছাড়া হয় সেই ভয়ে। তেমন ধরনের একটা ড্রোন, যার নাম হচ্ছে শাহেদ 136। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুইসাইড ড্রোন। এটা আরো ভয়ঙ্কর। এই সুইসাইড ড্রোনে আমেরিকানরা দিশাহারা হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতিও বাড়ছে। এটা এত নিচ দিয়ে যায় যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। একটা উপর দিয়ে যায় যেটা আটকাতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এত নিচ দিয়ে যায় সেটা কিন্তু ঠেকানো খুব মুশকিল। হিজবুল্লাহরা বছরখানেক আগে ইসরায়েলের বিরুদ্ধে এই ড্রোনটা ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। এখন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ঠিক এই ড্রোনগুলো ছাড়ছে, যেটাকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের 4র্থ এবং 5ম দিন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, যার ফলে তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং ক্ষয়ক্ষতিও বেড়ে যাচ্ছে, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। গত মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসি পক্ষ থেকে বলা হয় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। আর আইআরজিসি নেভি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন বা স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভি বলছেন যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে তারা ইতিমধ্যে অভিযানের 14তম এবং 15তম ঢেউ সফলভাবে পরিচালনা করছে। মানে এর আগে যাদের কাছে ছিল এই ধরনের সস্তা কিন্তু কার্যকর, তারা লম্বা সময় ধরে এই অভিযান পরিচালনা করতে পারছে। দক্ষিণ পার্শ্ব উপসাগরীয় দেশগুলোতে বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাতে অবস্থিত মার্কিন নৌ এবং বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং পেট্রোয়েট ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইআরজিসির নেভি ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে গেছে। এছাড়া ক্যাম্প আরিফ জানে 6 জন মার্কিন সেনার মৃত্যু রেশ না কাটতে কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় মার্কিন 5ম নৌ বহরের সদর দপ্তরের ড্রোন হামলায় কমান্ড এবং সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি দামি ইন্টারসেপ্টর বা মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেখানে তারা অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বা ড্রোন ব্যবহার করছে, সেখানে ইরান অনেক কম দামি কিন্তু কার্যকরীভাবে ড্রোন ব্যবহার করছে। নিজ দিয়ে উঠতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটা এখন খুব কঠিন হয়ে যাচ্ছে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে না, কারণ এত নিচুতে যে একদম লক্ষ্যবস্তুতে যে আঘাত আনছে। ফলে ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটা ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। দর্শক, ইরানের উচিত প্রত্যেকটা আরব রাষ্ট্রের যে শেখদের বাড়িগুলো আছে না, ওইখানে একটা একটা করে আসলে কদর পাঠিয়ে দেওয়া দরকার, বুঝছেন তো, যে মোটাটা এদের শিক্ষা দেওয়া দরকার। আজকের দিনে সৌদি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কাতার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তো ইরান কি করবে? বাহরাইন শত্রুদের ঘাঁটি তৈরি করে দিয়া ইরানকে ডিস্টার্ব করতেছে, তো ইরান কি করবে? থাইমা থাকবে? আপনি নিরাপদ থাকেন, আমি এটা দোয়া করি আমার একটা বাংলাদেশি ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়। তো আমি যখন এই কথা বলছি আমি কি ভাবছি, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ইরানের থাকে না যে একটা বাঘ যখন স্বাভাবিক থাকে সে ধরনের শান্ত থাকে, অনেক সময় এটা একটা আহত বাঘ অথবা আহত সিংহ স্বাভাবিক বাঘের তুলনায় 10 গুণ বেশি ক্ষিপ্র হয়, গোসা হয়, তার শক্তি তৈরি হয়। সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যে এটা হয়, একদম ঠান্ডা একটা মানুষ কিন্তু কোনো না কোনো কারণে ঠাস করে একটা মারা করে ফেলে, আপনি দেখবেন তার মাথা গরম হয়ে গেছে। ইরান এখন এই মুহূর্তে ওইটা আছে। আমি যখন নিউজটি করছি গেল কিছুক্ষণ আগেও কাতার এবং বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে একের পর এক। এখন আপনি ভাবতে পারেন যে তারা কি মিসাইল হামলা চালাইলো, ড্রোন হামলা চালাইলো, মার্কিন ঘাঁটিগুলোর বাইরে কেন বিস্ফোরণ করতেছে? আপনার বোঝা উচিত ইরান ছোটখাটো একটা খেলোয়াড় না। প্রত্যেক দেশে তাদের নিজস্ব খেলোয়াড় আছে, স্লিপিং সেল আছে, যারা ডু অর ডাই, মরবে অথবা লড়বে, এই সেন্সের মধ্যে থাকে। আমি আরেকটা ভিডিও বলছিলাম এই যে জজবা, ইমানি জজবা, এটা ভিন্ন জিনিস। সেই বদরের যুদ্ধের ঘটনায় দেখেন 313 বনাম 10,000 জিতছিল কিভাবে? 10,000 যারা ছিল এরা ছিল বেতনে চাকরি করা সৈনিক, আর 313 তারা ছিল যে যদি মানে কি বলে মরে যায় তো মরে গেলাম, আর যদি বাঁচি বীরের মতন বাঁচবো, নিজের দেশের জন্য বাঁচবো, ধর্মের জন্য লড়াই করছে, সবকিছু মিলে জয় চলে আসছে। দেখুন ইরানে যে ঘটনাগুলো ঘটতেছে আইআরজিসি থেকে শুরু করে সবকিছুতে যেভাবে প্রধানদেরকে একের পর এক শেষ করে দেওয়া হইতেছে, তো তাদের সামনে একটাই রাস্তা, এতে প্রত্যেককে যে নতুন সরকার আসবে পশ্চিমা মদতপুষ্ট আইসা প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য, প্রত্যেকটা জেনারেল, প্রত্যেকটা বিজ্ঞানী যারা 47 বছর ধরে আজকে ইরানকে তৈরি করছে, এতে প্রত্যেকে দেখবেন ফাঁসি দিয়ে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতন অনেকেই তুলে নিয়ে যাবে। আপনি দেখবেন যে এগুলোই ঘটবে, তো তারা কি করবে? আর কাতার, বাহরাইন এমন দুটো রাষ্ট্র, এত বড় গাদ্দার রাষ্ট্র যে তারা নিজেরা যে পরিমাণ ক্ষতি ইরানের জন্য করছে, ফিলিস্তিন ইস্যুতে করছে। আমার নিউজগুলো যারা দেখছেন তারা কিন্তু জানেন, আমরা এখানে কর্ম করতেছি, আলহামদুলিল্লাহ 10টা পয়সা ইনকাম করতেছি, পরিবার চলতেছে, রাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, ওইগুলো একটা পয়েন্ট অফ ভিউ। তবে খুব বেশি বড় ঘটনা ঘটবে না, এটা মনে রাখেন। ওই জায়গাগুলোই ধরতেছে সামরিক বেসের বাইরে কোথায়, যেখানে পশ্চিমাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে, ওইখানে কিন্তু ধরতেছে। সো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা একটু নিরাপদ স্থানে থাকবেন, পারলে ছুটি হয়ে দেশে চলে আসেন কয়েকদিনের লেখা, ওই সাইজ করে ফেলুন, আপনার কর্মস্থল ঠিক থাকলে হয়েছে। আসলে ক্ষতি তো হবে, যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর কম বেশি। এখন আমার কোনো ক্ষতি হবে না, আমার তো ভালোই লাগবে এগুলো, কিন্তু আমি যখন নিজে ক্ষতিগ্রস্ত হবো তখন বোঝা যাবে। তো আমি ক্ষতিগ্রস্ত হইনি, অনেকে বলতে পারেন ভাই এই পর্যন্ত আমার 3টা ইউটিউব চ্যানেল নষ্ট হয়েছে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায়। এক একটাতে ফলোয়ার কত ছিল? আপনাদের ছিলেন 15 লক্ষ 20 লক্ষ। আমার কতগুলো ফেসবুক পেজ নষ্ট হয়েছে, আমার যদি একটা পেজ থাকতো এতদিন আমার ফলোয়ার 1 কোটি পার হইতো। আপনি দেখেন গত 7-8 বছর আমি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি সার্বিক দিক থেকে, তারপর থামি নাই, কারণ আল্লাহ একভাবে আমার রিজিক ব্যবস্থা করে দিচ্ছে, আর আপনারা ঘুরে ফিরে নাইম বেড়ে খুঁজে বের করে নিচ্ছেন। এটা আমার সাহসের জায়গা, হয়তো উচিত কথা বলি। তো কাতার এবং বাহরাইনে বেশ কিছু ঘটনা ঘটবে, আপনার ওই দৃশ্যমান ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মাধ্যমে না, এটা ভিন্নভাবে ঘটবে। বুঝতে পারছেন কিভাবে? কারণ ইরান প্রত্যেককে শাস্তি দিবে, বলছে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে, হাতে না মারলে ভাতে মারবে। আল্লাহ ইরানকে ফতেহ দান করুন। এলাম, দেখলাম, জয় করলাম। রোমান সেনাপতি ও সম্রাট জুলিয়াস সিজার হতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সমস্যা হলো ইরান হারেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাতে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে, যেন সাপের লেজে পা দিয়ে ছোবল খাচ্ছেন। আজকের এক্সপ্লেইনারে আমরা জানবো ইরান যুদ্ধের আসল কৌশল, সহজ জয়ের ভুল হিসাব, আর কেন এই যুদ্ধ শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো কখনো শুধু যুদ্ধ হয় না, সেগুলো সবসময় ক্ষমতা, ভয়, কৌশল আর ভবিষ্যতের মানচিত্র বদলের লড়াই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাও ঠিক তেমনই একটি অধ্যায়। হামলার পর দুই দেশের নেতারা যে বার্তা দিলেন সেটা ছিল স্পষ্ট, তারা শুধু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে চান না, বরং ইরানের শাসন ব্যবস্থায় বদলে দিতে চান। অর্থাৎ এটি শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ নয়, এটি ছিল ক্ষমতার পুনর্গঠনের চেষ্টা। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল হিসাব।
কারণ হামলার ঠিক আগেই চলছিল কূটনৈতিক আলোচনা। মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি হয়েছে, নতুন বৈঠকও হবে। তারপরই হঠাৎ হামলা ইরানে। বিশেষজ্ঞের মতে এতে স্পষ্ট হয় কূটনীতি ছিল আসলে সময় নেওয়ার কৌশল। যুদ্ধের প্রস্তুতি চলছিল আরও মাস দুয়েক আগে থেকেই। ওয়াশিংটন ও তেল আবিব সম্ভবত ভেবেছিল দ্রুত আঘাত করে ইরানের নেতৃত্বকে ধ্বংস করলে দেশটি ভেঙে পড়বে। এমনকি হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয়ের পথে থাকার কথা বলেন। কিন্তু বাস্তবতা সিনেমার স্ক্রিপ্ট নয়। আবার বলতে পারেন ভাগ্য তাদের সহায় হয়নি। ইরানের শীর্ষ নেতৃত্বে কয়েকজন নিহত হলেও রাষ্ট্র ভেঙে পড়েনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় পাল্টা হামলা। ইরানের শহরগুলোতে সাইরেন বাজতে শুরু করে। শুধু তাই নয়, একই সঙ্গে ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন। এটা কোনো আবেগী প্রতিশোধ ছিল না, এটা ছিল প্রস্তুত পরিকল্পনা। মানে ইরানও আগে থেকেই ওয়াকিবহাল ছিল যে হামলা আসছে। এই মুহূর্তে এই যুদ্ধের চিত্র বদলে যায়, কারণ যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করে দ্রুত জয় সম্ভব নয়। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, এটা রাজনীতির ময়দানেও লড়া হয়। মার্কিন জনগণ নতুন বিদেশি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। জয়ী বলছে মাত্র 1/4 নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সমর্থন করেন। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে চাপ বাড়বে হোয়াইট হাউসের উপরে। ট্রাম্প সাহেব এখন এক কঠিন দ্বিধায়। যুদ্ধ বাড়ালে দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক ক্ষতি, আবার পিছু হটলে দুর্বল নেতা হিসেবে পরিচয়। এ যেন শাঁখের পরাত। আবার সামনে মধ্যবর্তী নির্বাচন। যুদ্ধ ব্যর্থ হলে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে রিপাবলিকানদের। ইতিহাস বলছে দীর্ঘ বিদেশি যুদ্ধ প্রায়ই মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। আচ্ছা, কেন সহজ জয় ছিল ভুল ধারণা? প্রথমে বলি, ইরান ইরাক বা আফগানিস্তান নয়, দেশটির সামরিক কাঠামো তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধ মাথায় রেখে। তাদের কৌশল সরল। প্রথম আঘাত সহ্য করো, নিজের শক্তি লুকিয়ে রাখো, তারপর ধাপে ধাপে পাল্টা আঘাত করো। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি, ছড়িয়ে থাকা কমান্ড কাঠামো এবং প্রক্সি নেটওয়ার্ক সবকিছুই এই ধরনের যুদ্ধের জন্য তৈরি। ফলে নেতৃত্বে আঘাত মানেই রাষ্ট্র ধসে পড়বে, এই ধারণা বাস্তবসম্মত ছিল না। বরং প্রতিটি হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করেছে। রকেট হামলা, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, তেলের রুট হুমকির মুখে। সব মিলিয়ে যুদ্ধ এখন শুধু ইরান ইসরায়েল সীমানায় আটকে নেই। বিশ্বের প্রায় 20 থেকে 30% জ্বালানি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান ও তেলের ত্রুটি চেপে ধরেছে ভালোভাবেই। তাহলে যুদ্ধ শুধু সামরিক থাকবে না, অর্থনৈতিক সংকটে পরিণত হবে। তেলের দাম বাড়বে, বিশ্ববাজার কাঁপবে, চাপ বাড়বে পশ্চিমা দেশগুলোর উপরে। বিশেষজ্ঞের মতে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। তাহলে বের হওয়ার পথ কি? একটা সম্ভাব্য দৃশ্যপট হলো রাজনৈতিক বিজয় ঘোষণা, অর্থাৎ বাস্তবে যুদ্ধ অমীমাংসিত থাকলেও সামাজিক মাধ্যমে বিজয় ঘোষণা দিয়ে আলোচনায় ফিরে যাওয়া। এটি নতুন কিছু নয়, আগের সংঘাতেও এমন কৌশল দেখা গেছে। কিন্তু সমস্যা হলো এবার তেহরান আগের মতো সহজে আলোচনায় ফিরবে না। দুবার আলোচনার সময় হামলার অভিজ্ঞতা তাদের অবস্থান আরো কঠোর করে তুলতে পারে। শেষ প্রশ্ন এর উত্তর, কে আসলে লাভের খাতায়? যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয়ের আশায়, কিন্তু এখন চিত্র ভিন্ন। যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপে, ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল, আর ইরান যদি সরকার টিকে থাকে তাহলে ভবিষ্যৎ আলোচনায় তারা আরো শক্ত অবস্থান পেতে পারে। অর্থাৎ আজকের সামরিক আঘাত হয়তো আগামী দিনের কূটনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। ইরান যুদ্ধ আমাদের আবার মনে করিয়ে দিল যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সবচেয়ে কঠিন। এখন পৃথিবী অপেক্ষা করছে একটাই প্রশ্নের উত্তরের জন্য, এটা কি শেষ সংঘাত নাকি নতুন বিশ্ব সংকটের শুরু হলো এখান থেকে?